মোসাদের সাথে আপনার কি সম্পর্ক, আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন, কি করেন সেটা আমাদের যদি একটু বলেন, আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি, রাইট রাইট, এই যে আমার আয়ের কথা। হ্যাঁ, দেখেন আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দলের নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরেও আমি বলি না, আমি তারপর জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দিই, আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন, আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়। কিন্তু আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে, সেখানে আমার সেখানেও ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো আমার তো একটা ইমেজ কিংবা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারে, শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হইতে পারে। তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথাই বলতে। জুলাই মিত্রদের বিরোধ রাত থেকে রাজপথে উত্তাপ ছড়ানোর একটা শঙ্কা ছিল, নির্বাচনের তারিখ নিয়েও ছিল এক ধরনের অনিশ্চয়তা, এবং নির্বাচন এই সময়ে না হলে এক হুমকির পরিস্থিতির মধ্যেও আমরা ছিলাম। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনিও আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী 3 আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন। বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা আমরা দেখেছি। সেটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আমি একটা ড্যাশ রাখলাম, ওই শব্দটা আপনি একটু বসায় নিয়েন। ওইটার মধ্যে থেকে আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেইভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে। মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির, যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরে, মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন, বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন, সেটা কেন? মানে ইজ ইট লাইক জনাব নুরুল হক নূর? না, এখানে আমার মনে হয় যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শামীম ভাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা, যে আপনি হয়তো পুরো ঘটনাটা জানেন নাই। যেটা হচ্ছিল, আমি আমার বিশেষ করে এখানে পুরনো ঘটনা একটু টানতে হবে। বিএনপি তার মিত্রদের মধ্যে 6 জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে, তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য, যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই। তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই, বিশেষ করে গত বছর এই 5ই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই, প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে, সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন। রোজার ঈদে যখন আমি 10 মিনিট আমার আসন 2টা উপজেলা নিয়ে গঠিত গলাচিপা 10 মিনিট একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম, সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন। আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির 2 জন হওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে। এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, আমি গিয়েছিলাম, বিএনপিরই সাবেক এক নেতা, তিনি মৃত্যুবরণ করেছেন, শেষে আমার সাথে কাজ করেছেন, তো তার একটা স্মরণ সভায়, সেই স্মরণ সভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার 3 কিলোমিটার রাস্তায়, মাঝখানে কিছু বাজার আছে, বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায়
গাছ ফেলে রামদা, বগি, চাপাতি, অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন। তখন আমি সেটি পুলিশকে জানাই। পুলিশ আসে, প্রথমে এসপি পুলিশ পাঠায়, 2 গাড়ি পুলিশ পাঠায়। পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন, তাদের যে প্রস্তুতি, আমরা কিছু করতে পারবো না, আপনি উপরে কথা বলেন। তার মানে উপরে কথা হলো, ওসি বলছে, আমি বুঝছি, তাহলে কি করতে হবে। আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম। তারাও 4 গাড়ি আসছে, পুলিশ 2 গাড়ি, সেনাবাহিনীর 4 গাড়ি, 6 গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল। বলছে ভাই তাদের যে প্রস্তুতি, এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে, তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, আমরা এখানে কতজন লোক, আমরা এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না, আপনি বরঞ্চ অন্য পথ দিয়ে চলে যান। আমি বলছি কোথায় যাব? তারা বলছে আপনি উপজেলা শহরে যাবেন না, আপনি জেলা শহরে যান। বলছে আমার বাড়ি উপজেলায়, আমি কেন উপজেলায় যাব, এই জায়গাটুকু আমি কেন জেলাতে যাব? এই জায়গাটুকু আমি যাই নাই। আমি এই জায়গাটুকু দেখতেছিলাম নূর, আমি কিন্তু ঘটনা আমি সেটা বলছি, আমি শেষ করছি। আমি যেটা বলবো, জি বলেন। হ্যাঁ, আমি বলছি যে শুনেন, যখন রাত্র আপনার 2:15 বাজে, 2:15 রাত্র, তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে। আমি বলছি কেন? আপনারা এই আর্মি আসছেন, পুলিশ আসছেন, নির্বাচন হয় নাই, এখনই যদি এইভাবে পরিস্থিতি হয়, আপনাদেরকে জিম্মি করে, আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে, এখানে বিএনপি একটা বড় দল, সাবেক এমপির গ্রুপ আছে, অন্য আরো নেতা আছে, এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, আমি একটা জাতীয় নেতা, একটা দলের সভাপতি, এখানে বিএনপিও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে, সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ, তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না? তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই, আমি বাসি মরি, আমি আমার মতো যাই। যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম। তো যাই হোক, মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তারা ফোন দিয়েছে, ভাই আপনি চাইেন না, আপনার নিরাপত্তা আগে, আপনার কিছু হয়ে গেলে সেটা পরে আপনি একটু ধৈর্য ধরেন। তখন আমি একটু ছোট দিয়েছিলাম। আমি একটু ছোট করে বলি নূর, এইটা তো আপনি জাতীয় নেতা, আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন, আপনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য, ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো, তাহলে হয়তো অনেক হানাহানি, হতাহতের ঘটনা ঘটতে পারতো। সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না। এইটা আপনি তখন আমাকে জেলা উপজেলা শহর থেকে ছেড়ে জেলা যেতে বলছে, আমার উপজেলা থেকে ওই পথটা ব্যবহার করতে না বলছে, ওই পথটা আমি কেন পালিয়ে যাব? ওই পথটা ওই পথটা ব্যবহার করতে আমার উপজেলা শহর থেকে আমি পালিয়ে জেলায় যাব? আপনার কাছে কি মনে হয়, আপনি আর্মি পুলিশের কাছে, জনাব নূর, আপনি কি আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চাইছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে 10টা 20টা 50টা গুলি করে মেরে তারপরেও যাবেন? মানে এই গত সরকারের আমলে হাসিনা সরকার যা করেছে। না না, এখানে তো মারামারির তো কোনো কেস হয় না। ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে, আপনারা এখানে পথটা ছেড়ে দেন, কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই। আপনার কাছে একজন, আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন, তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে কেন? আমি কি কাউকে মার্ডার করেছি? আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি? আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, সেখানে কেন তারা আমাকে অবরোধ করবে? এটাই তো তাদের অপরাধ। আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই? এখানে আমি যতদূর জানতে পেরেছি, তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই। যেটা আমি বলছিলাম, এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন, ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয়, এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি, তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন। তো তাদের কলিগ, সেই সুবাদে ডিসি সাহেব, আমি এর আগেও গত ঈদের সময় আমি এটা এই কমিটির সাথে যারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম। আমি সার্কিট হাউসে ছিলাম, আমি একটু বলি, আমি সার্কিট হাউসে ছিলাম, আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি। ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে, তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে, যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীরা তোপের মুখে এলাকায় থাকতে পারেনি। আমি এটা তো করতে পারি না, আমার একটা ব্যক্তিত্ব রাজনৈতিক অবস্থান আছে না। রাইট, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে আপনি কি মনে করেন যে একজন মানে বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন, কর্মরত জেলা প্রশাসক, আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন, এই অভিযোগ আপনি করছেন, তো ভয়াবহ অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে এটা শুনেন, রেজওয়ান আপা, আপনি আসিফ নজরুল স্যার,
উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা, সালেউদ্দিন সাহেব, 3 উপদেষ্টা, জনপ্রশাসন মোখলেস সাহেবকে আমি গত ঈদে, ক্যাবিনেট সেক্রেটারিকে, সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি। এবং এই ডিসির মূলত আশকারাতেই তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে, রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে, মানুষের কাছে ছোট করতে চেয়েছে, এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে, যেই কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা, আমি বুঝতে পারছি। তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে, আপনি কি মনে করেন যে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন, নাকি উনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে, উনার স্ত্রীর কথা বললেন, অন্য যোগাযোগের কথা বললেন, এটা কি বিএনপির কে আপনি অ্যাকিউজ করছেন? এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন, বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে, পদে না থাকলে 5 জন লোক তার পিছনে হাঁটে না। তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেই সুবাদে তিনি মনোনয়ন চান, এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে, তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি। এবং আমি আপনাকে এইটুকু বলি, এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি, আমি দুপুরবেলা, আমি আপনার এখানে নাম না বললাম, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে, কাজেই আপনারা তাকে থামান, আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না। আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি। এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস, আমার নিজের ইউনিয়ন, সেখানে বাজারের পাশাপাশি 2টো মিটিং হচ্ছিল, বিএনপির একটা মিটিং, আমাদের দলের একটা মিটিং, সেখানে চেয়ার সরাসরি হয়েছে, হাতাহাতি হয়েছে। সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে। এই অভিযোগ তুলে গলাচিপা 10 মিনিট 2 উপজেলায় আমার 17টি অফিস ভাঙচুর করেছে, রামদা দিয়ে কুপিয়েছে, ব্যানার, ফেস্টুন, পোস্টার গুলো ছেড়েছে। আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে বলেছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন, কিন্তু দুঃখজনক এই গত কয়েকদিনও এখন পর্যন্ত একটা তদন্ত আমি দেখি নাই। আপনার কাছে কি কিঞ্চিত মনে হয়, জন্মুল নূর, আপনার কাছে কি কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে? হ্যাঁ, হতে পারে, কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলোতে আওয়ামী লীগের সময় দেখেছেন না, একদিকে নৌকা একজনকে দিয়েছে, আবার স্বতন্ত্র আরেকজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছেলে আমরা ওয়েলকাম। এখন একদিকে হ্যাঁ, রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে, আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামিয়ে আমাকে একটা বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য বা হামলা মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে। এবং আমি যতদূর জানি এটা একটা লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ, এবং কেন্দ্রীয় কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। তো এবং এটা বিএনপির, আমি এইটুকু বলবো, টপ লিডার থেকে শুরু করে সবাই জানে। তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে, সেহেতু তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আছে, এটা তো বাস্তব। এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য। আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন, কখনো কঠোর সমালোচনা করেছেন, বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে। সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন? কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট HM এরশাদের সাথেও তুলনা করছেন যে উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন, আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন। অবশ্যই রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায়, নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই, কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে। তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে, আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয়, আমরা মানুষের জন্য কি করতে পারছি। আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করেন, 2 বছরের জন্য, তারা করে নাই, যেই কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই 2 বছরের জন্য সাপোর্ট দেই নাই। আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন, অনেকদিন ধরে সেটা দেয় নাই, যেই কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত 7-8 বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা 70 বছরেও এই দেশে ছিল না, এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম, যুগপৎ আন্দোলন করেছিলাম, বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরা আমাদের দলীয় পজিশন ছেড়ে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের চাপ তৈরি করেছি। এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে, অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক, এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে, এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার প্রধান সেখানে, তার সাথে ডক্টর ইউনূস সরকার প্রধান, তার সাথে মিটিং হওয়ার ফলে
আমি মনে করি দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। সেই ক্ষেত্রে জনাব নূর, একটা কথা আপনি একটু মনে রাখেন তো, ধরেন যদি লন্ডনে বৈঠক না হইতো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে, বিএনপি দাবি করছিল ডিসেম্বরে হবে, এখন এটা ফেব্রুয়ারিতে হবে। এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে 2 মাসের বা 1.5 মাসের। এই 2 মাস বা 1.5 মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে, সেইটাও বা কেন মনে হয়েছে? দক্ষিণ আগের প্রসঙ্গ ধরে মন্তব্য অবশ্যই করবেন, এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা, আপনার আয় ব্যয়, গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয়। আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার 2বার 3বার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে। আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই। আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন? অনেকে আমাকে এই প্রশ্ন বারবার করেন, আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না, অথচ করেছি। কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মোসাদের সাথে আপনার কি সম্পর্ক, আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন, কি করেন, সেটা আমাদের যদি একটু বলেন। জনাব নূর, আপনি স্মিত হাসছেন, আপনার হাসি মুখেই আমরা আগের অনেকগুলো প্রশ্ন হয়, উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই। তো আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক, সেদিন পরে ভোর রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই, এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা হয়তো ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস জ্বালিয়ে দেওয়া, কোপানো, ঠিক আমার 17টা অফিস সেটা ভাঙচুর করেছিল, 120 জন নেতাকর্মী আহত হয়েছিল, এটা বিএনপি নেতাকর্মীদের জানিয়েছে। এবং এর জন্য আমি বিএনপির যে আমার 2 উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার এগেইনস্টে ছিল, বিষয়টা এমন না, পরিষ্কার করেছি হাসান মামুনের রাজনীতি করে সেই অংশটা। আর একটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক পজিশন একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে, দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে, আমার বুঝ ব্যবস্থা থেকে, আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি, আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই। সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে, আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে, বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না। আমি এই পর্যন্ত গত 7-8 বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন, তাতে তো আমার ত্যাগ, আমার সংগ্রাম, আমার আনকম্প্রোমাইজ ভূমিকা, এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না। এবং এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম, যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, 2019 সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম, আজকের এই 24-এর গণ অভ্যুত্থান হতো না। গণ অভ্যুত্থান হতো আগে হতে পারতো, পরে হতে পারতো। এবং এই গণ অভ্যুত্থানে সাইমুম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক, সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল, যে কারণে কিন্তু 19শে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল। এমনকি আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদস্ত হয়ে যায়। আমরা এই প্রিজন ভ্যান থেকেও 1 আগস্ট লোকজনকে এনকারেজ করার জন্য বলেছি যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে। আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি। কাজে এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না, আমার রাজনৈতিক অবস্থানের কারণে। দেখুন, যখন আওয়ামী লীগের আমলে আমরা রাজনীতি করেছি, আমাকে সমর্থন করেছে বিএনপি, জামাত। সবাইকে তো আপনি তুষ্ট করবেন না, কিন্তু নিজ দলের লোকদের তো তুষ্ট করবেন। একটু বলি, নিজ দলের লোকদের একটু বলি যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপির লোকেরা সাপোর্ট করেছে, জামাতের লোকেরা, সমস্ত এন্টি আওয়ামী লীগের লোকেরা। আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, অন্যান্য দল তাদের রাজনীতি করছে। এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত। কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে, তাদের পজিশনটা যেমন ধরেন এনসিপি এখন যারা তৈরি করছে, এদের অনেকেই তো আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, আমার কর্মী ছিল, তারপরে তারা বড় জায়গায় গিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি, সম্মান করি, তারা আরো বড় জায়গায় যাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করি তো আমার হাতে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি ধরে রাখতে পারি না আমার অনেক কর্মীকে, নেতাকে, এটা একটা বাস্তবতা আছে। কারণ আমরা যখন রাজনীতিটা করেছি,
আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে না, করেছি। কিন্তু আমাদের দলে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, ব্যবসায়ী ছিল না, আদর্শের চেয়ে তারা সাপোর্ট কিন্তু দেব। তারা কিন্তু যারা আপনার দল থেকে চলে গেছে তাদের মধ্যে অনেক অংশই আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ করেছেন এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ। এইটা যদি আপনি একটু বলতেন, না ক্লিয়ার করতেন। এখানে রাইট, এইটা হচ্ছে শুনে আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই, হয়তো দু একজন বলতে পারে না জেনে। এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা একটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার, যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন। ফ্রেন্ডস, খালেদ ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ, আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি, আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন। তো দেখেন তারেক রহমান চলে কিভাবে, এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুঝ মানুষের মতো কথা। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সে তো ফকির মিসকিনের ছেলে না, আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য তো আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামেও চলা লাগে না, আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি? তারেক রহমান বিতর্কিত করে, ওই যে দেশ থেকে মানুষ বলে। আমি বলছি জনাব, আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি, সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি টাকা আসমান থেকে পড়ে? আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটা তো আপনার অডিয়েন্সের অনেকে, আমাদের দেশের মানুষ। আমারও প্রশ্ন, রাজনৈতিকভাবে আসলে অসচেতন। আমারও প্রশ্ন। ওকে, আপনার আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি মনে করি তারেক রহমান উত্তর দিতে কমফোর্টেবল, জি এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বেচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফারেনহোল্টস, তিনি এই বর্তমান আকিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল। প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল। একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দেয়ার আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টুপ এরকম বলছিল। তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক, এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল, এগুলো আমি এখানে বলতে পারছি না। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি, কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ। না সেটা ঠিক আছে, আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি রাইট রাইট, এই যে আমার আয়ের কথা। হ্যাঁ দেখেন, আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দলের নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরও আমি বলি না, আমি তারপর জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দিই, আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়। কিন্তু আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে, সেখানে আমার সেখানেও ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো আমার তো একটা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হইতে পারে। তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথাই বলতে। আমি শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা না, আপনার এই প্রশ্ন আমি শুনেছি, আপনি ওই সময় শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলছি যে এটা আপনার না, ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন, কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ
প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে। আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই। দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা, দুই হচ্ছে না আবার এটা নেন কিনা, এটা ছোট করে বলেন। গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে, সেটা থেকে আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ? না, আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে, সরকারের সহযোগিতা ছাড়া, একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি, সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে। আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি। তো আমার দলের যেহেতু আমি সভাপতি, বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো। আমি কিভাবে করতাম, আমাদের কিছু ওয়েল উইশার তারা হেল্প করতো, আমরা নিজেরা কিছু দিতাম। এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে, যদি 5টা মানুষ যদি প্রুভ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি, সে সেটা মিসইউজ করেছে, রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আগে ছাত্রলীগ গুজব ছড়াইতো, দেখেন শুনেন, এই যে বটম লাইনে অনলাইনে এটা করে, এখন আবার আমি বলি ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা। তো আমি খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিত, এখন আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা যাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি তারা ওই স্লোগান। জনাব নূর, তার মানে হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না, তাই তো? আমি টাকা নেই না, আমাদের কোন নেতারাই দলের তো বলতে গেলে টানপ্রনের মধ্যে চলতে হয়, কারণ আমাদের তো এরকম শিল্পপতি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সবসময় টানপ্রনের মধ্যে দিয়ে চলতে। অনেক সময় যে আমরা যে প্রশ্নটার জবাব মেইনটেইন করে মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল, ছাত্রলীগের ওরা যখন কথা উঠছিল তখন আমি প্রশ্ন করছিলাম, আবারও একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এইটা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলেছি। তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এইটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম, দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা, আমরা এটা পরিষ্কার করেছি। সো এই বিষয় নিয়ে আমি তো, আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি যেটা সাইমুম ভাইকে বলেছিলেন, ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন, আমি উত্তর দিতে পারতাম, যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার্স। তো ইয়েস, তো এইটা হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না। কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে, যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড়, তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে, প্রভাব বিস্তার করে, সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। আপনি যেটা ইনফরমালি বলেছিলেন সম্ভবত যে 5ই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই, আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয়নি। সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম, আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখনো গণমাধ্যম গুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী। দুঃখ লাগে, কষ্ট হয়। রাজনীতির বাইরে এমপি মন্ত্রী হাত ভাঙি নাই, পা ভাঙি নাই, মাজা ভাঙি নাই, কোমর ভাঙি নাই। জনাব নূর, এই নির্দিষ্ট শ্রেণী পেশাকে বিএনপির লোক, বিএনপির প্রতি দুর্বল হয়েছে গণমাধ্যম না কার প্রতি? সরকারের প্রতি? এখানে ধরেন এখন যেহেতু স্বাভাবিকভাবে এখন এনসিপির এক নেতা উপদেষ্টা আছে, তাদের প্রভাব আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না, ব্যবসায়ী কিংবা গণমাধ্যম, তাদের প্রভাব আছে, জামাতের প্রভাব আছে। আমি একটু শেষ করি খালেদ, আমি এটা শেষ করি 30 সেকেন্ড। যে আমরা চেয়েছিলাম, যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন, কিন্তু দুঃখজনক
গত 10 মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি, এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম। তারা 10 মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই। তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে, গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে। সব আগের মতোই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে কি আমরা আবার সরকারে কি দোষ, আন্দোলন করবো, আবার জীবন দেবো, আবার রক্ত ঝরাবো? নূর, সরকারে কি দোষ? আপনারা তো প্রতি পদে পদে, আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ, তারপরে বৈপরীত্য, এগুলি সব এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আপনি এই পুরো উপদেষ্টা পরিষদে 5টা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে। আপনি এই আপনার ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি, হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম, কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2 মাসের ব্যবধানে তৈরি হলো। কথা বলতে গেলে অনেক কথাই আসে, আমি সংক্ষেপে বলি। সাইমুম ভাই যেটা বলেছেন পরেরবার বলেন, আমরা একটু একটু বাড়াই। দুটো বিষয় একটু বলার আছে। একটা যেমন তিনি বলেছেন যে ওই যে পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ার, পেশি শক্তি, এইটা ঠিক যে যার যেখানে মানে ওই ধরনের সাংগঠনিক কাঠামো আছে তারা কিছুটা হলেও অনেকে চেষ্টা করছে, সেটা আমি কিন্তু পরিষ্কার বলছি। যেমন টিভি চ্যানেল বা মিডিয়া হাউস দখলে বিএনপিও তার প্রতিনিধি বসাচ্ছে, জামাতও বসাইছে, এনসিপিও বসাইছে। 3 দলের বাইরে অন্যদের খুব বেশি সুযোগ নেই, যেমন আমাদের ধরেন ওইটার সুযোগ নাই। বিভ্রান্তি তৈরি, যেমন এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর একটু যে কোনো ঘটনা একটু মন্তব্য করলে তার একটু ডিটেলসটা জানার দরকার, বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে থেকে মন্তব্য করলে। যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারভেজ ভাই বা আপনার ধরেন মন্তব্যে পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম, অথচ বিষয়টি ছিল যে আপনার হাট বাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা। ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় 1% জন্য 260 টাকা, সেখানে 0.5% করে তারা বরাদ্দ দেয়। একজনে হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয়, কিন্তু তার তাহলে 0.5% জন্য সরকারের ফি হচ্ছে 130 টাকা। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে 35,000 টাকা দাবি করেছে। আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুঁতখুরার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এখানে 130 টাকার জায়গায় কেন 35,000 টাকা নেবে? তাহলে দেখেন এই যে আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে, মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে, কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল মকল কিচ্ছু নেই। সরকারি স্বাভাবিকভাবেই পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাট বাজার ইজারা নেওয়াটাও এই কাজগুলো করে। আমি যে সেটা নিয়ে মন্তব্য করেছি কেন 130 টাকার জায়গায় 35,000 টাকা নেওয়া হবে। সেম ঘটনা আপনি খালেদ ভাই এবার বলছেন দক্ষিণ না উত্তরের ঘটনাটি ছিল। এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই আপনার অনেক সরকারি কার্যক্রমে সেখানে নাই, সেখানে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে। সেখানে আমাদের লোকেরা গাবতলীতে আপনার বিএনপির লোক, যদি হানিফ পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা, তারা আপনার টেন্ডারে সর্বোচ্চ হয়েছে 20 কোটি আপনার 65 লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলীর একটা বাজারে, সেইটা তাদেরকে দেওয়া হয় না। হ্যাঁ, যেটা স্বামী ভাই অনেকদিন লেখালেখি করেছে। সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন 14 কোটি টাকা, আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন 20 কোটি 65 লাখ। এই 6 কোটি টাকা ডিফারেন্সের পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না। তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম যেখানে তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে, আপনারা দেন নাই কেন? তখন সে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে, হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে পারবেন, এই বিষয়টা ছিল। তো আমি তো ভাই আমি আপনার এই একটা সিটি কর্পোরেশনের কথা বাদ দেন, আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, 5টা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে, আপনার প্রকল্প লাইভ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে মুখ নিয়ে রাজনীতি করব না, কিন্তু আমাদের আমি একটু প্রশ্নটা করি, কেন অসুবিধা কি? মানে রাজনৈতিক দলকে তো ঠিকাদাররা সমর্থন করতেই পারেন, বা আপনাদের দলের মধ্যে লোক তো ঠিকাদারি করতেই পারেন সেইটা, এবং ওই ঠিকাদার আপনাকে চাঁদাও দিতে পারেন, আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন, এতে তো কোনো রকম কোনো বাধা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে জনাব নুরুল হক নূর, না কিন্তু আপনাকে বাংলাদেশে সবাই চেনে,
আপনি কি আপনার চেনা পরিচিতি, আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারির লাইসেন্স পাইয়ে দেওয়ার থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া, এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিস্তার করতেছেন কিনা? ফোন উঠায় বলতেছেন কিনা আমি নুরুল হক নূর বলছি, আমার লোককে কাজ দিতেই হবে, অথবা সশরীরে যাচ্ছেন, লোককে কাজ না দিলে ঢাকা উত্তর অচল করে দিবেন? খালেদ ভাই, আচ্ছা বলেন, আমি কি সরকারি দল এনসিপি, আর বিরোধী দলকে প্রধান বিরোধী দল বিএনপি, বিএনপির লোকের এক জায়গায় গেলে অফিসার আমাকে কেন দেবে? আমার কি আছে বলেন, আমার কি আছে? আমার বিএনপি আপনাকে একটা আমাকে ছোট করা, ক্যারেক্টারাইজেশন করা। হ্যাঁ, চিঠি আপনি বলছেন, আমি সংবাদ সম্মেলনে বলছিলাম যে বিএনপি একটা চিঠি দিয়েছিল, সেটা অনেককে ভেবেছিল এটা ভিপির জন্য আশীর্বাদ, কিন্তু সেটা এখন অভিশাপে পরিণত হয়েছে এলাকায়, কারণ ওই চিঠির কারণেই আরো হামলা মামলা অবিরত চলতেছে। কাজী আমি এই যেটা বলছেন যে এই ধরনের পরনির্ভরশীল হয়ে কিছু করতে চাই না, নিজের শক্তি সামর্থ্যে এগিয়ে যেতে চাই। তবে শুনেন, এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, ওই যে বললাম, দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল, তারপরেও সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে, বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাকআপ আছে, কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি, আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নাই, কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না, তাদের কাউকে তো আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্ব দিতে পারবো না, আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না। কাজে আমাদের আমলা নাই, কামলা নাই, ব্যবসায়ী নাই, আমরা আসলে একটা কি বলবেন নদীর মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আসছি বা তৈরি হচ্ছে। কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদেরও সব মানুষের এনকারেজ করা দরকার, উৎসাহিত করা দরকার। যদি এই কমিউনিটির কিছু ছেলেপেলে আজকে তৈরি করতে না পারতাম, আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনারা চিন্তা করেন। আজকে অনেকে ধরেন মুক্তভাবে রাজনীতি করছে, সরকার গঠনের স্বপ্ন দেখছে, কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম, এটা সুদূর পরা হতো না। কিন্তু আমরা যে আপনাকে সমর্থন করব, আপনার মধ্যে আমরা আলাদা কি দেখতেছি যেটা আমরা বিএনপির মধ্যে দেখি না, এনসিপির মধ্যে দেখি না? আপনাকে আমরা কেন সমর্থন করব সেটা যদি আপনি আমাদেরকে 30 সেকেন্ডে বলতেন, মানে কেন আপনি স্পেশাল, মানে আমি আপনাকে আলাদা করে পছন্দ করি, এইটা তো আর কোনো স্পেশাল ক্রাইটেরিয়া হইতে পারে না, তাই না? ঠিক আছে, না অবশ্যই না। আপনি বলেন যে আমরা কেন আপনাকে। যেমন আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে, সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। 2021 সালে রাজনৈতিক দল গঠন করেছি, সে সময় আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশের সমাজকে সংঘাত এবং সহিষ্ণু করেছে, সমাজকে পারিবারিকভাবে বিভাজিত করেছে এবং এই সংঘাতকে একেবারে রুট লেভেলে ছড়িয়ে দিয়েছে। এই সংঘাত এবং সহিংসতার রাজনীতির পরিবর্তে নতুন ধারা রাজনীতি দরকার, ভারসাম্যপূর্ণ সংসদ দরকার। সেজন্য আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি। আমরা এটাই বলবো, প্রথমত আমাদের দেশে আমাদের দেশের রাজনীতি একটা করাপ্টেড রাজনীতি, এই করাপ্টেড রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে। তার জন্য প্রথমত ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে হবে, ভালো মানুষকে রাজনীতিতে আপনার জায়গা করে দিতে হবে এবং জনগণকেও তাদের সাথে থাকতে হবে, সেটা যেই দলেরই হোক না কেন। আমার কথা হচ্ছে, আমার পরিবর্তে অন্য আরো অনেক দল তো আছে, তারাও যদি ভালো কিছু করে তাহলে তো আমরা চাই সোসাইটির পরিবর্তন, আমরা চাই একটা নিরাপদ, আমরা চাই একটা দেশ, আমরা চাই একটা সমাজ, আমরা একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ। এখন এখানে বিএনপির সাথে তো আন্দোলনটা, যুগপৎ আন্দোলনটা, লড়াইটা আমরা আওয়ামী লীগের আমল থেকে করেছিলাম। বিএনপি একটা বড় দল, আমরা তো বিএনপির মধ্যে এই ধরনের একটা উদার একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে চাই, কিন্তু বাস্তব হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অত্যন্ত যে সুন্দর সাবলীল ভাবে যেভাবে দেশবাসীকে মেসেজ দেওয়া, সমাজে একটা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন, বাস্তব কথা হচ্ছে বিএনপির তৃণমূল কিন্তু এটা শুনছে না। কাজে সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে একটা ভালো বিরোধী দল কিংবা একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি না হইলে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো একটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাইমুম পারভেজ ভাইয়ের মতো, মাহাদি আমিন ভাইয়ের মতো ইয়ং মেধাবী অনেক তরুণ লোক আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে। আমরা আশা করি তাদের মাধ্যমে এই ধরনের পরিবর্তন আসবে, দেশ একটা সঠিক পথে এগিয়ে যাবে। আমরা বিএনপিকেও সহযোগিতা করতে চাই। জনাব নুরুল হক নূর, আপনার ব্যস্ততার মধ্যেও আপনি যে আমাদের সময় দিয়েছেন এবং অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন আলোচনায়, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দর্শক অনেক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, খারাপ কথা বলেছেন, কিন্তু এই ভালো খারাপ সবকিছু নিয়েই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ দিয়ে দর্শকদেরও ধন্যবাদ।